খনি থেকে কয়লা তোলার দায়িত্ব যে সংস্থার, বেআইনি কয়লা পাচারের অভিযোগে সেই ইসিএল এর বর্তমান ও প্রাক্তন 7 আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। বৃহস্পতিবার এই 7 জনকেই 5 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে আদালত। এদিন আদালতে সিবিআই এর আইনজীবী সওয়াল করেন, কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার থেকে আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়েছেন ধৃত বর্তমান ও প্রাক্তন ইসিএল আধিকারিকরা। পাল্টা ধৃত এক আধিকারিকের আইনজীবী সওয়াল করেন, কয়লা পাচারে অনিয়মের অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী সহ অনেককে চিঠি দিয়েছিলেন তিনি। সিবিআই সূত্রে দাবি, কয়লা পাচারকাণ্ডে অনিয়ম হয়েছে মূলত 2018 থেকে 2020 সালের মধ্যে, আর সেই সময় ধৃত এই 7 জন ইসিএল এর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ধৃত দেবাশিস মুখোপাধ্যায় ছিলেন কাজুরা ডিভিশনের সিকিউরিটি ইন্সপেক্টর। এসসি মৈত্র ছিলেন নিমচা গ্রুপ অফ মাইন্সের এজেন্ট। ধৃত মুকেশ কুমার তখন ইসিএল হেডকোয়ার্টারের সিকিউরিটি ম্যানেজারের পদে ছিলেন। ধৃত সুশান্ত বন্দ্যোপাধ্যায় ছিলেন সাতগ্রামের জেনারেল ম্যানেজার। ধৃত অভিজিৎ মল্লিকও ছিলেন কুনুস্তরিয়ার জেনারেল ম্যানেজার। এছাড়া ইসিএল এর চিফ সিকিউরিটি অফিসার তন্ময় কুমার দাস এবং কাজুরা ডিভিশনের সাব ইন্সপেক্টর রিঙ্কু বেহরাকেও গ্রেফতার করেছে সিবিআই। কয়লা মন্ত্রকের অধীনস্থ ইসিএল এর খনির নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা সিআইএসএফ এবং ইসিএল এর নিজস্ব নিরাপত্তারক্ষী। অভিযোগ উঠেছে, খনি থেকে কয়লা মাফিয়া, ইসিএল আধিকারিকদের একাংশ এবং রাজনীতিবিদদের যোগসাজশে বেআইনিভাবে বেশি পরিমাণে কয়লা তোলা হয়, তারপর তা লরিতে বোঝাই করে বের করে দেওয়া হয়। সেই লরি রাজ্য পুলিশের আওতাধীন রাস্তা দিয়ে যায়, তারপর উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যে পৌঁছে যায়। বৃহস্পতিবার আসানসোলের বিশেষ আদালতে সিবিআই এর আইনজীবী সওয়াল করেন, ধৃতরা প্রত্যেকে ইসিএল এর যথেষ্ট গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাদের মদত ছাড়া বেআইনিভাবে কয়লা পাচার করা সম্ভব নয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ধৃতদের প্রত্যেকেই কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত লালার থেকে সুযোগ সুবিধা নিয়েছেন, টাকা পয়সাও নিয়েছেন। সেই টাকা কোথায় গেছে, কিভাবে গেছে তা খতিয়ে দেখা দরকার। সেজন্য ধৃতদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এনাদের এগেনস্টে আজ পর্যন্ত কোনো ইনক্রিমিনেটিং মেটেরিয়ালস যাতে করে প্রমাণিত হয় এরা ইলিগাল মাইনিং এর সঙ্গে সরাসরি, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে যুক্ত, এ ধরনের কিছু সিবিআই খুঁজে বার করতে পারেননি। জুলাই মাসে গত বছর এনাদের প্রত্যেকের বাড়ি এবং অফিসে রেড হয়েছিল, সার্চ সিজার হয়েছিল, সাফিসিয়েন্ট ডকুমেন্ট কালেক্ট করা হয়েছিল। সেখানে এনাদের এগেনস্টে আজ পর্যন্ত কোনো আয় বহির্ভূত সম্পত্তির হিসাব সিবিআই দাখিল করতে পারেনি, যা থেকে এটা প্রমাণিত হয় যে এরা ইলিগাল মাইনিং থেকে কোনোভাবে অবৈধ পয়সা নিয়েছে। ধৃত ইসিএল আধিকারিক তন্ময় কুমার দাসের আইনজীবী এদিন আদালতে সওয়াল করতে গিয়ে বলেন, তার মক্কেল কয়লা পাচার নিয়ে বিভিন্ন জায়গায় প্রায় 500টি অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখে জানিয়েছেন যে অনিয়ম হলেও তিনি কিছু করতে পারছেন না। পুলিশকে বলা হচ্ছে পুলিশ যেন অ্যাকশন নেয় এই কোল পিলফারেজের ম্যাটারটা, সো দ্যাট ক্যান বি সর্টেড আউট। কারণ আমরা বললে অ্যাট বেস্ট উই ক্যান সে বিফোর দি পুলিশ অফিসার্স অর দি কমিশনার অর দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যান্ড উই হ্যাভ ডান সো। ওদের কাছে যখন যখন ইনফরমেশন এসছে, দি মোমেন্ট দে ইনফরমেশন কাম বিফোর দি পাবলিক সার্ভেন্ট, so far as my client is concerned, he immediately rushed to the respective officials to restrain that part. স্টেটের হায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলকে জানানো হয়েছে, সর্বোচ্চ যিনি পদাধিকারী তাও জানানো হয়েছে। যদিও সিবিআই এর আইনজীবী পাল্টা সওয়ালে বলেন, যিনি অভিযোগ করেছেন বলে দাবি করছেন তিনি লালার থেকে সুবিধা নিয়েছেন বলে তদন্তকারীরা মনে করছেন। সওয়াল জবাব শুনে ধৃতদের 5 দিনে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। কয়লা পাচার কি হয়েছে না হয়নি? কেউ কি বলেছেন যে কয়লা পাচার হয়নি? কয়লা পাচার হয়েছে, এবং কয়লা পাচার শুধুমাত্র 7 জন আধিকারিকের নেতৃত্বে হতে পারে না, শুধুমাত্র কোল মাফিয়াদের যোগাযোগে হতে পারে না। সেখানে প্রশাসনের সহযোগিতা ছাড়া, প্রশাসনের একাংশের গাফিলতি ছাড়া, কিংবা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এত দীর্ঘদিন ধরে এই বড় অঙ্কের টাকার লেনদেন চলতে পারে না। কয়লা পাচার ইত্যাদির ব্যাপার নিয়ে যা ঘটনা ঘটিয়েছে, চোখের সামনে নগ্নভাবে ঘটিয়েছে, দিনের পর দিন ঘটেছে, এবং প্রশাসনের আমলাতন্ত্রের সাথে পুলিশি ব্যবস্থার সাথে সেট আপ করা না থাকলে তো এসব চালানো যায় না। তাই এরা এখন তার মধ্যে হিমশৈলের মাথা কিছু কিছু এই জেরায় যা নাম আসছে, তার কিছু কিছু বিষয় নিয়ে সামনে আসছে। কয়লা কেন্দ্রের দফতরের অধীন, খনি কাদের? কেন্দ্রের। পাহারা দেয় কে? সিআইএসএফ। কেন্দ্রের। পাচার নিয়ে বলে বর্ডার কার? বিএসএফ। কোন দফতর? কেন্দ্রের স্বরাষ্ট্র দফতর। তো তারা বুঝুক, তারা কি করছে বুঝুক। একটা তদন্তের মধ্যে রাজনৈতিকভাবে, প্রতিহিংসা পরায়ণভাবে এবং নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য
প্রতিপক্ষের নামটা জড়িয়ে দিয়ে তারা যদি রাজনৈতিক ফায়দার চেষ্টা করছে, সেটা আমরা লক্ষ্য রাখছি এবং সেখানে তো প্রতিবাদ থাকছে এবং মানুষও বুঝতে পারছে। কয়লা মাফিয়ার সঙ্গে আঁতাতের অভিযোগে ইসিএল এর 7 জন প্রাক্তন ও বর্তমান কর্মী অফিসারকে গ্রেফতার করেছে সিবিআই। এই পরিস্থিতিতে এবার কয়লা পাচার কাণ্ডের তদন্তে তৃণমূলের হেভিওয়েট নেতা, বিধায়ক এবং আইন ও পূর্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটককে দিল্লির সদর দফতরে তলব করল আর এক কেন্দ্রীয় সংস্থা ইডি। এরই সঙ্গে এই মামলায় ইডির তরফে পুরুলিয়ার বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকে দিল্লির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে। দুজনকেই শুক্রবার সকাল 11টায় দিল্লিতে হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। ইডির আধিকারিকরা জানাচ্ছেন দুজনেই জনপ্রতিনিধি, একজন আসানসোলের, দ্বিতীয়জন পুরুলিয়ার বাঘমুন্ডির। তাহলে কি তারা জানতো না বছর পর বছর বেআইনিভাবে খনি থেকে কয়লা বার করে পাচার করা হচ্ছে? এ নিয়ে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী মলয় ঘটককে চতুর্থবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত বছরের অক্টোবরে ইডি সদর দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাকে ফের তলব করা হলেও করোনার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। তবে ইডির করা বেশ কিছু প্রশ্নের লিখিত জবাব ইমেল মারফত জানান তিনি। ইডি সূত্রে দাবি, মলয় ঘটক যে বয়ান দিয়েছেন তার সঙ্গে তাদের হাতে আসা তথ্য প্রমাণের অসঙ্গতি রয়েছে। ইডি আধিকারিকরা মনে করছেন সঠিক তথ্য দিচ্ছেন না মন্ত্রী। ইডি সূত্রে দাবি, সেই কারণে তাকে ফের তলব করা হয়েছে। কয়লা পাচার কাণ্ডে ইডি শুক্রবার তলব করেছে মন্ত্রী মলয় ঘটক এবং বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতোকে। এ বিষয়ে মন্ত্রী মলয় ঘটকের 3টি ফোন যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা যায়নি এবং তার প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। মলয় ঘটককে ডাকছে বা বাঘমুন্ডির এমএলএকে ডাকছে কেন? কয়লা যদি চুরি গিয়ে থাকে তাহলে দায়িত্ব কার? ইসিএল কর্তাদের। দায়িত্ব কার? কলিয়ারি যে গার্ড করে কে? সিআইএসএফ। যে গার্ড করছে তাকে ধরুন। তৃণমূল কংগ্রেস যাতে প্রতিবাদ না করে। আরে যত ইডি সিবিআই আপনারা লাগাবেন আমাদের আন্দোলনের ভাষা তত তীব্রতর হবে। কয়লার যে দুর্নীতি, এটা একটা ব্যাপক আকার। এর সঙ্গে এই যে অবৈধ কয়লা খনন, তার সঙ্গে লক্ষ লক্ষ লোক যুক্ত এবং ওটাই ওখানকার অর্থনীতি। কিন্তু যারা অপারেট করছে, খালি গরিব লোক হয়তো কাজ করে খাচ্ছে, কিন্তু যারা এখান থেকে কোটি কোটি টাকা লুটছে, এই বিরাট বড় একটা কেস, সেটা সরকার হাত দিয়েছে। দোষীদেরকে অ্যারেস্ট করে আইনের সামনে আনার চেষ্টা করছেন। আমাদের মনে হচ্ছে এতে আরও অনেক বড় বড় রাঘব বোয়াল ফাঁসবে এবং তারাও সামনে আসবে। আমার মতন কিছুদিনের জন্য ভেতরেও ঢুকিয়ে দিতে পারে, কিন্তু তাতে বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই থামাতে পারবে। দিলীপ দা যাকে যাকে ইচ্ছে তাকে লিস্ট দিয়ে দিক, কারণ বিজেপি তো এখন এটার থেকে প্রমাণ হচ্ছে যে দিলীপ দা এবং বিজেপি ইডি আর সিবিআই চালাচ্ছে। এটা হাইকোর্টেরও বোঝা উচিত যে রাজনৈতিক স্বার্থে চলছে, নাহলে দিলীপ বাবু এটা বলে কি করে একটা এমপি হিসেবে। ইডি কাকে তলব করবে, কোথায় তলব করবে, কিভাবে তলব করবে, কবে তলব করবে, এটা সম্পূর্ণ ইডির ব্যাপার আর আদালতের বিষয়। আদালতের নির্দেশে তদন্ত চলছে, আদালতের নজরদারিতে তদন্ত চলছে। এ নিয়ে রাজনৈতিক দল হিসেবে আমাদের এই মুহূর্তে কিছু বলার নেই। সিবিআই যে নিরপেক্ষ, ইডি যে নিরপেক্ষ, তার তো প্রমাণ দিতে হবে। এখানে সুদীপ্ত সেন বলছে যে আমি শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছি, সিবিআই তখন দেখতে পায় না। আরে গ্রেপ্তার করা ছেড়ে দিন, একবার ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। 1.5 বছর আগে একটা লোক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়ে লিখে জানালো যে ভাই আমি ফেরার হওয়ার আগে কোটি কোটি টাকা শুভেন্দু অধিকারীকে দিয়ে গেছি, এবং সেখানে আরো 3-4 জনের নাম বলেছে। আমি নাম নিচ্ছি না, তাহলে সবাইকে ডাকুক। খালি তৃণমূল থেকে কেন রাখতে হবে? কেননা তৃণমূল এদের কাছে আত্মসমর্পণ করেন। একটা ভিডিও ক্লিপিং তৈরি করা হলো পুলিশের হেফাজতে যিনি আছেন, তিনি স্টেটমেন্ট দিলেন। তার আইনি বৈধতা কি আছে, আইনগত বৈধতা কি আছে, সেটা নিয়েও কোর্টে যেতে পারেন যদি পছন্দ না হয়। পুরো বিষয়টাই একটা প্লান্টেড ড্রামা। যাকে কিছু করবে আদালত করবে। অন্যদিকে কয়লা পাচার মামলায় এবারই প্রথম ইডির নজরে পুরুলিয়ার বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। ইডি সূত্রে দাবি, বাঘমুন্ডিতে কয়লা পাচার কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বাড়ি এবং অপারেশনাল এরিয়া। তদন্তকারীদের দাবি, লালার বাড়ি থেকে যেসব নথি উদ্ধার হয়েছে তা থেকে সুশান্ত মাহাতোর নামে কিছু সূত্র মিলেছে। এছাড়াও একাধিক সাক্ষীর বয়ানেও বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সম্পর্কে তথ্য মিলেছে বলে ইডি সূত্রে দাবি। কয়লা পাচার কাণ্ডে বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকে ইডি দিল্লিতে তলব করার পর তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হয়। সূত্র মারফত জানা যায় তিনি এমএলএ হোস্টেলে রয়েছেন। সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করার চেষ্টা করলে তিনি দেখা করতে রাজি হননি। শুধু তাই নয়, তাকে একাধিকবার ফোন করা হয়, কিন্তু একবারের জন্যও তিনি কিন্তু সেই ফোনের উত্তর দেননি। কয়লা পাচার কাণ্ডের ব্যাপারটা সিবিআই এবং ইডি খুব সিরিয়াসলি তদন্ত করছে,
কিন্তু তদন্তটা খুব দীর্ঘমেয়াদী। আমরা এটার কোনো রেজাল্ট হবে কি হবে না সেই নিয়ে আমার সন্দেহ আছে। আমার সম্পূর্ণ বিশ্বাস সুশান্তবাবু যে নিজের নির্দোষ সেটা নিশ্চয়ই ইডির কাছে প্রমাণ করবে। কয়েকদিন আগে আমাদের জেলাতে বিজেপির এক নেতা এসে প্রকাশ্য সমাবেশে বলেছিলেন যে পুরুলিয়া থেকে কয়েকজনের নাম আছে। আজকে এখান থেকেই বোঝা যায় যে এই যে সংস্থাগুলো, আজকে যে এজেন্সিগুলো কাদের দ্বারা পরিচালিত হচ্ছে। এর আগে কয়লা পাচার মামলায় 2021 সেপ্টেম্বরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির ইডি দপ্তরে 9 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে গত 14 জুন সিবিআই এবং 23 জুন জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 15 জুন এই মামলায় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে প্রায় 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। পরের দিন শওকত মোল্লা ঘনিষ্ঠ ক্যানিং 2 নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি সাদেক লস্করকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই ইডির মতো সংস্থার নিরপেক্ষতা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে প্রশ্ন। পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সব থেকে বড় বাধা, ফলে মমতা ব্যানার্জির সরকারকে যে কোনোভাবে তাদের বিরোধিতা করতে হবে। আমরা বারবার ধরে এই দেবাঞ্জনের কথা, দেবাঞ্জন দেবের কথা উল্লেখ করছি। আরেক সনাতন রায়চৌধুরী ব্রিক্সের মঞ্চে, ব্রিক্স আপনি ভাবুন, একটা আন্তর্জাতিক সম্মেলন, 8টা দেশের সম্মেলন, সেই সম্মেলনে নরেন্দ্র মোদী যে মঞ্চে উপস্থিত ছিলেন সেই মঞ্চে তিনি বক্তব্য রেখেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তিনি প্রতিনিধি হয়ে গিয়েছিলেন। এর তদন্ত হবে না? খুব দুঃখের সঙ্গে বলছি, আজকে ধরুন যে বিরোধী দলনেতা গণতন্ত্রের কথা এত বেশি করে বলছে, সেই বিরোধী দলনেতা, খুব দুর্ভাগ্যজনক এটা যে তিনি কোনো সলিসিটার জেনারেলের বাড়িতে সরাসরি চলে গেলেন। যে সলিসিটার জেনারেল তুষার মেহতা, যিনি সরাসরি সিবিআই এবং ইডির হয়ে তদন্ত ইডির হয়ে সেখানে উকিল হিসেবে রয়েছেন। সোজা কথায় অ্যাসাইনমেন্টটা দুর্নীতির বিরুদ্ধে নাকি অ্যাসাইনমেন্টটা সুমনবাবুর অভিযোগ অনুযায়ী 100% রাজনৈতিক? ইস্টার্ন কোলফিল্ডসের অভিযোগ ক্রমে এই তদন্ত, সিবিআই এই তদন্ত করছে, হাইকোর্টেরও নির্দেশে সুপ্রিম কোর্টও সেখানে ইন্টারফেয়ার করেছে। সোজাসুজি আমি বলতে চাই একটা কথা, বিনয় মিশ্রকে, বিনয় মিশ্র তৃণমূল যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি ছিলেন। যদি তদন্তে সহযোগিতাই করতেন আর এটাই যদি তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য হতো, তো তাদের যুব দলের ভাইস প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারিকে বলতেন, ভাই তুমি কেন ভারত ছেড়ে ভানাউতিতে গিয়ে ওখানকার নাগরিকত্ব নিয়েছো, তুমি দেশে ফিরে এসো, সারেন্ডার করো, তদন্তের মুখোমুখি হও। এবার মলয় ঘটক ও সুশান্ত মাহাতোকে তলব করল ইডি, জানিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এই 10-11 বছরে তো এক এক করে নবান্ন থেকে, কালীঘাট থেকে নিজেরা যা করেছে, যা ইঙ্গিত দিয়েছে, তাতে পুরো পার্টিটাই কন্টামিনেটেড হয়ে গেছে। তৃণমূল করছে মানে লোকের এখন ধারণা এরা লুটে পুটে খাবার জন্য তারা রেডি হয়েছে। এখন এর থেকে তো কেউ বাদ যাবে না। বিজেপির ক্ষেত্রে সাংসদরা বলে দিচ্ছেন, নেতারা বলে দিচ্ছেন, এবার তৃণমূলের অমুক নেতাকে সিবিআই যাবে, অমুকের বাড়ি অমুক যাবে, অমুক নোটিশ পাবেন, অমুক সামন পাবেন। এই তো দেখলে মনে হচ্ছে বিজেপি তার পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করছে এজেন্সিকে অপব্যবহার করে। এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে আগেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে একাধিক দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার রাজ্যের শিক্ষা দফতরের প্রধান সচিব মনীষ জৈনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার সকাল 11টার কিছু আগে নিজাম প্যালেসে সিবিআই এর অফিসে এসে পৌঁছন শিক্ষা সচিব। সকাল 11টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। এসএসসি দুর্নীতি নিয়োগ মামলার এফআইআর এর সিবিআই আগেই অদৃশ্য হাতের কথা বলেছে। আজকে মনীষ জৈনকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে চান বাইরে থেকে কোন কোন অদৃশ্য হাত কাজ করছিল এবং কাদের নির্দেশে এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে মেধা তালিকায় পরিবর্তন, পরীক্ষা না দিয়ে মেধা তালিকায় স্থান পাওয়ার মতো অভিযোগ ওঠে। সূত্রের দাবি, নিয়োগের দায়িত্বে ছিল তৎকালীন শিক্ষামন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে তৈরি হওয়া এসএসসির উপদেষ্টা কমিটি। পরে হাইকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ কমিটির জোড়া রিপোর্টে বলা হয়, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনের ভিত্তিতে এসএসসির যে উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল তা বেআইনি। নতুন প্যানেল আপলোড করার আগে এসএসসির প্যানেলে একাধিক প্রার্থীর র্যাঙ্ক পাল্টে গেল।
যে কোনো দর্শক বলবেন যে হুবহু এইটাই তো অভিযোগ ছিল, যে অঙ্কিতা অধিকারী শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা, তার র্যাঙ্ক এইভাবেই পাল্টে গেছিল। সচিব বলছেন যে তিনি মনে করতে পারছেন না। দুটো এজেন্সি যারা পুনর্মূল্যায়ন করতে পারবে তারা বলছেন কোনো পুনর্মূল্যায়ন হয়নি। অর্থাৎ এই রকম নয় যে কোনো ছাত্র পুনর্মূল্যায়নের আবেদন জানালো, নম্বর পাল্টালো, তাই র্যাঙ্ক পাল্টে গেল। এরপরে একটাই প্রশ্ন থাকে, তাহলে কোন ম্যাজিকে র্যাঙ্কটা পাল্টে গেল? কার আঙুলের খোঁচায়, কার নির্দেশে, কার দুর্নীতিতে? প্রথম যে কথাটা বলবো যে প্যানেলের নাম পাল্টে যাবার আগের সময়টা দেখুন এবং মাঝখানের গ্যাপটা দেখুন। প্যানেল যখন পাবলিকলি প্রকাশিত হলো হাইকোর্টের রায় অনুসারে, হাইকোর্ট যখন তাদের রায় দিলেন যে প্যানেলটি পাবলিক ডোমেইনে নিয়ে আসুন, তারপরেও একটা সাবস্ট্যান্সিয়াল টাইমকে নষ্ট করা হলো প্যানেলটা আপলোড করবার ক্ষেত্রে। তার কারণটা কি? যাতে মোটামুটিভাবে একটা বিষয়টা কুল ডাউন করে যায়, যাতে করে যা ট্যাম্পারিংয়ের কাজ সেটা তারা করতে পারে। কিভাবে এই এতজন নিয়োগপত্র পেলেন? ডিজিটাল সিগনেচার নয়, স্ক্যান করে রাখা হয়েছিল স্বাক্ষর, এবং তারপরে নিয়োগপত্রে সেটা ছেপে বসে গেল। আমি বলছি এটা ভূতে করেনি, করেছে দুর্নীতিগ্রস্ত কিছু মানুষ, এবং খুঁজে বের করাটা আমি জানি না কারা করতে পারবেন কিনা। আমাদের এজেন্সির তদন্ত নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন এবং সংশয় থাকে, এবং এক্ষেত্রেও আছে। আমি জানি না শেষে কি বেরোবে, আদৌ কিছু বেরোবে কিনা, সব থেকে বড় প্রশ্ন সেখানেই। কিন্তু পুরোটা তুমি যদি লক্ষ্য করো যে পদে পদে দুর্নীতি হয়েছে। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের ছোটবেলায় অঞ্জন দত্তর একটা খুব দারুণ গান ছিল, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছে, এখন আর কেউ আটকাতে পারবে না। বর্তমানে যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে অঞ্জন দত্ত হয়তো এই গানটা লিখতেন না, কারণ প্যানেলে নাম বেরিয়ে যাওয়ার পরও আটকানোর প্রচুর লোক আছে। ডিজার্ভিং ক্যান্ডিডেটরা পাচ্ছে না, আনডিজার্ভিং ক্যান্ডিডেটরা ঢুকে যাচ্ছে। আমি খুব সংক্ষেপে বলবো, প্রথমে বলা হলো যে এই টাকাটা নাকি আমাদের তৃণমূলের নির্বাচনে কাজে লাগেছে। সদ্য প্রকাশিত একটা রিপোর্ট বলছে 6500 কোটি টাকা বিজেপি খরচা করেছে। এই মুহূর্তে সম্ভবত পৃথিবীর সব থেকে ধনী দল বিজেপি। আমি দ্বিতীয় একটা কথা বলবো, তদন্ত কমপ্লিট হওয়ার আগে আমি কি বলতে পারি যে বঙ্কিম ঘোষ এবং নীলাদ্রি দানার রেফারেন্সে এইমসে যে চাকরিটার জন্য রেকমেন্ড করেছিলেন কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার, তিনি পয়সা নিয়েছেন প্রমাণ পাওয়ার আগে, তদন্ত সামনে আসার আগে। সমস্যাটা হচ্ছে শুভেন্দুবাবু ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় এবং পপুলার ওয়াশিং মেশিনে ঢুকে গেছেন। সেই জন্যে সিবিআই চার্জশিটেড হয়েও তিনি সিবিআইকে যিনি কন্ট্রোল করেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর আশেপাশে ঘুরঘুর করেন, তাকে কেউ কিছু করে না। আসলে ছোটবেলায় আমরা পড়তাম না এ ফর অ্যাপেল বি ফর বল। সমস্যাটা হচ্ছে এখন করাপশনের কাকাবাবুরা করাপশনের কথা বলছে। আমি এ ফর আদানি পাওয়ার স্ক্যাম বলেছি, বি ফর বেলকো ডিসেন্টমেন্ট স্ক্যাম, সি ফর চিকি স্ক্যাম, ডি ফর ডাল স্ক্যাম, ই ফর আর্থকোয়েক রিলিফ ফান্ড স্ক্যাম, এফ ফর ফিশারি স্ক্যাম, জি ফর জিএসপিসি স্ক্যাম, এইচ ফর হাটকো স্ক্যাম, আই ফর ইন্ডিগো রিফাইনারি স্ক্যাম, জে ফর জুডিও স্ক্যাম, এ কে ফর কেরালা মেডিকেল স্ক্যাম, এল ফর ললিত স্ক্যাম, এম ফর মেট্রো। বাকি অ্যালফাবেট গুলো শান্তনুদা পরের দিনের জন্য রেখে দেবেন। দ্রুত একবার সব্যসাচী মনে করে বলবেন পরের দিন। যে কথাগুলো বলছেন যে এইমসের ব্যাপারে ওটা সরকারি চাকরি নয়। প্রথম ডক্টর সেন এইমাত্র বললেন যে টাকাটা তৃণমূলের, আমি বলছি যে তৃণমূলের ফান্ডে ব্যবহার হয়েছে কি হয়নি সেটা তদন্তের বিষয়, কিন্তু বাগ কমিটির রিপোর্টে এটা বলা আছে যে রাজ্যে বা এসএসসির বিরুদ্ধে এখনো পর্যন্ত যে তথ্যগুলো পাওয়া গেছে সেগুলো কোনোটাই এসএসসির পক্ষে নয়। এরপর তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে 18 মে এবং 25 মে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই সূত্রে দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটি কেন তৈরি হয়েছিল, কার নির্দেশে কিভাবে এই কমিটি গঠন করা হয়েছিল, কমিটির সদস্য কারা হবেন সেটা কারা ঠিক করেছিল। সিবিআই সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায় জানান, উপদেষ্টা কমিটির গঠন সংক্রান্ত ফাইলে শিক্ষামন্ত্রী হিসেবে তিনি শুধুমাত্র সই করেছিলেন। শিক্ষা সচিব মনীষ জৈন সহ 5 জনের সই করা ফাইল তার কাছে পাঠানো হলে তিনি তাতে সই করেন। সিবিআই সূত্রে আরও খবর, তিনি আরও দাবি করেন, এসএসসির উপদেষ্টা কমিটি তৈরি করলেও সেই কমিটির ওপর তার নিয়ন্ত্রণ ছিল না। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও তিনি কিছু জানতেন না। ইতিমধ্যেই এসএসসি নিয়োগে উপদেষ্টা কমিটি গঠন সংক্রান্ত ফাইলটি বাজেয়াপ্ত করেছে সিবিআই। এই প্রেক্ষাপটে এদিন ডেকে পাঠানো হয়েছিল শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে। এই দুর্নীতি মামলায় বাইরে থেকে অদৃশ্য হাত কাজ করছে বলে এফআইআরে দাবি করেছিল সিবিআই। এই প্রেক্ষাপটে সিবিআই সূত্রে দাবি, এদিন 1994 এর ব্যাচের আইএএস অফিসার মনীষ জৈনকে প্রশ্ন করা হয়, উপদেষ্টা কমিটি গঠন সংক্রান্ত ফাইলে তিনি কার নির্দেশে সই করেছিলেন, এই উপদেষ্টা কমিটি কিভাবে কাজ করত, কারা বাইরে থেকে কমিটির কাজকর্ম নিয়ে নির্দেশ দিত।
সিবিআই সূত্রে দাবি, এদিন শিক্ষা দফতরের প্রধান সচিবের বয়ান রেকর্ড করা হয়েছে। এই মামলায় আদালতের নির্দেশের আগেই এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহা, উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য অলোক কুমার সরকার, প্রবীর বন্দ্যোপাধ্যায়, সুকান্ত আচার্য এবং তাপস পাঁজাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই পরিস্থিতিতে উপদেষ্টা কমিটির ওপর কার নিয়ন্ত্রণ ছিল, কার নির্দেশে এসএসসির নিয়োগ হয়েছিল, এইসব প্রশ্নের উত্তর পেতে চাইছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, এবার সেই উত্তর পেতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, উপদেষ্টা কমিটির 5 সদস্য এবং শিক্ষা দফতরের প্রধান সচিব মনীষ জৈনের বয়ান মিলিয়ে দেখা হবে। তারপরই পরবর্তী পদক্ষেপ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শিক্ষাক্ষেত্রে সীমাহীন দুর্নীতি হয়েছে। প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে কলেজ শিক্ষক নিয়োগ পর্যন্ত। তো সামগ্রিকভাবে যখন গোটা ব্যবস্থাটাই রসাতলে চলে গেছে, দায়িত্ব তো নিতে হবে শিক্ষা মন্ত্রককে। প্রিন্সিপাল সেক্রেটারিকে তো ডাকা হবেই, এতদিন কেন ডাকা হয়নি এটাই জনমনে একটা প্রশ্ন আছে। সিবিআই সেটা বলতে পারে কি প্রামাণ্য বিষয় পেয়েছে, কোন লিঙ্কেজ পেয়েছে, কিন্তু এইটা আমরা সবাই বুঝতে পারছি, জনগণও বুঝতে পারছেন। আমলাতন্ত্র, পুলিশ, রাজনৈতিক নেতাদের নেক্সাস এমন একটা জায়গায় গেছে যে সেটা পশ্চিমবাংলার স্বার্থ, মানুষের স্বার্থ, পশ্চিমবাংলার যেটুকু গরিমা ছিল এসব ধুলায় লুটিয়ে যাচ্ছে। যেটা তদন্ত চলছে, আদালতের নির্দেশে তদন্ত চলছে, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তদন্ত করছেন, এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক বিষয় এবং যাদের ডাকা হয়েছে বা যাকে ডাকা হয়েছে তাদের আইনজীবীরা বা তিনি বলতে পারবেন। এই মুহূর্তে আমি দলের তরফে এখানে বলার মতো কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি। এর আগে এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি ও প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় জোড়া ইসিআইআর বা এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দায়ের করে তদন্ত শুরু করেছে ইডি। নিয়োগ দুর্নীতি নেপথ্যে বেআইনিভাবে টাকার লেনদেন হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে ইডি। শুধু তাই নয়, সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে ইডির অফিসাররা জানতে পেরেছেন বেআইনি নিয়োগের জন্য জেলায় জেলায় এজেন্ট ছিল, তারা চাকরি দিতে রীতিমতো অফিস খুলে বসেছিল, সেখানেই টাকার লেনদেন হতো। সেই টাকা কারা দিয়েছিলেন, কাদের কাছে গেছিল সেই টাকা, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। পাশাপাশি এই দুর্নীতিতে কোনো প্রভাবশালী যোগ আছে কিনা ইডির তদন্তে তাও খতিয়ে দেখা হবে বলে সূত্রের দাবি। সাধারণভাবে ইডি সেই সব কেস সুমোটো নেয় যেখানে বিপুল অঙ্কের টাকা সাইফোনিং হয়ে হাওলার মাধ্যমে বিদেশে চলে গেছে। আমি বলছি মানি ট্রেলটা খুঁজে দেখার কাজটা করে অত্যন্ত দক্ষতার সঙ্গে ইডি। আমি বলছি এক্ষুনি পার্থভৌমিক বলবেন যে এজেন্সি দিয়ে সরকারকে হেনস্থা করা হচ্ছে, ইডি এখান থেকে কোথা থেকে এলো? কোর্টের নির্দেশে তো সিবিআই তদন্ত করছিল। দেখুন, দুর্নীতি শব্দটা যখনই আছে তখনই কিন্তু ইডির জায়গাটা চলে আসছে। তার কারণ হচ্ছে শুধু অঙ্কিতা অধিকারী তো নয়, এরকম হাজার হাজার আছে যারা বলছে যে তারা টাকা দিয়েছে, তৃণমূল নেতাদেরকে টাকা দিয়েছে। আজকে যখন তাদের চাকরি চলে গেছে এবং যারা চাকরি করছে চাকরি চলে গেছে, তারাও তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে হামলা করছে। অর্থাৎ এখানে টাকার লেনদেন হয়েছে। আজকে সংবাদ মাধ্যমে যে সংবাদগুলো পরিবেশিত হচ্ছে এটা প্রমাণিত এবং বিভিন্ন জায়গায় ছোট থেকে বড় পার্থবাবুর সাথে কোন আত্মীয়, তার বাড়িতে গিয়ে কারা টাকা দিয়েছে তাদের বাড়িতে হামলা করছে। অর্থাৎ টাকার লেনদেন হয়েছে এই নিয়োগ নিয়ে। অর্গানাইজ ক্রাইম, এ তো কোর্ট বলছে। প্রণয় রায়দের অভিযোগ, প্রণয়দা বলছেন যে গভর্নমেন্ট স্পন্সার্ড ক্রাইম। না, এটা প্রণয় দ্বারা বলতেই পারেন। বিরোধী দল এই কথাটা 2021-এর নির্বাচনের আগেও বলেছে। মানুষ বিশ্বাস করেছে কিনা এটা মানুষের ব্যাপার। মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, আর মানুষ তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে এটা জানে যে এসএসসির সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। এটা একটা স্বাধীন সরকারি সংস্থা, অর্থাৎ যারা এই কিন্তু আমি বলছি পার্থদা বিশ্বাসের কথা বলছেন, যোগী আদিত্যনাথের নির্বাচনের রেজাল্টে মানুষ বিশ্বাস করেছেন, তাহলে উত্তরপ্রদেশে আর কিছু বলা যাবে না? হাতরাস হলে সংবাদ মাধ্যমও দেখাবে না, আপনারাও বলবেন না? উন্নাও হলে আমরাও দেখাবো না, আপনারাও বলবেন না? মানুষ তো যোগীকে বিশ্বাস করেছেন। আমি তো সেটা বলিনি একবারও। না, আমি তো একবারও বলিনি। আমি বলছি মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেছে। এই জায়গাটা দাঁড়িয়ে বিশ্বাস করেছে, এই জায়গাটায় দাঁড়িয়ে বিশ্বাস করেছে যে মানুষ তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে জানে যে এসএসসির সাথে সরকারের সম্পর্ক নেই। আমি এই কথাটা বারংবার বলতে চাইছি। সিবিআই অফিসিয়ালি কোর্ট নিযুক্ত এই ঘটনার তদন্ত করছে। ইডি কেন খোঁজ খবর নিচ্ছেন, কেন ববিতার বয়ান তারা নোট করছেন, সেটা ভবিষ্যতে আমরা দেখব। কিন্তু আমি বলছি যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শেষ পর্যন্ত মাথারা সামনে আসবে কি? মানে আমি বলছি সারদা নারদার এই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত কিন্তু খুব একটা ভরসা জাগায় না। প্রথম কথা বলি যে এই চ্যানেলে বসেই এর আগে অনেকবারই বলেছি যে চোর ধরো, জেল ভরো। কোনো দুর্নীতিগ্রস্তদের পশ্চিমবঙ্গে এমএলএ এমপি শূন্য হতে পারি, কিন্তু চোরেদের শাস্তি দেওয়ার জন্য রাস্তায় এবং আদালতে আন্দোলন আমাদের চলবে।
এবং এই যে লক্ষ লক্ষ টাকার স্ক্যাম হয়েছে, গভর্নমেন্ট স্পন্সর স্ক্যাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে বলেছেন বিধানসভার মধ্যে যে বিজেপির এমএলএদের ক্ষেত্রে যে প্রাইমারিতে পূর্ব মেদিনীপুরের ছেলেরা পুরুলিয়ায় কেন চাকরি পেয়েছে, আমিও একই কথা বলেছিলাম এখানে বসে, এবং এই সবাই যুক্ত। তৎকালীন আজকের বিরোধী দলনেতা তখন তৃণমূলে ছিলেন, সেখানেও দুর্নীতি হয়েছে। 2014 প্রাইমারি টেট ওপেন হচ্ছে, আসবে সামনে, আসতে বাধ্য হবে। আপনি বলছেন শুভেন্দু অধিকারীও সব জানতেন? উনি মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছে, আমি বলার কি, মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছে বিরোধী দলের নাম করে। ইন্দ্রজিৎ দাকে জিজ্ঞেস করুন 77 থেকে 95 সাল অবধি রিক্রুটমেন্টটা কি করে হয়েছে। সমস্ত সরকারি প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, সরকারি সংস্থা, সব জায়গায় ওই চিরকুটে লিখে চাকরি হয়েছে। পার্থবাবু, আপনিও এমএলএ, আপনিও দীর্ঘদিন আছেন, জানেন কোনো ক্যাডার পাবেন না যাদের চাকরি ওই সময় হয়নি। কি আমরা তৈরি করেছি, আপনারা না। নিয়োগে স্বচ্ছতা আনার জন্য আমরা তৈরি করেছি, আপনারা না। সেও ক্লার্ক হিসাবে চাকরি পেয়ে গেছে। 2014 প্রাথমিক টেট মামলায় সিবিআই এর থেকে তদন্তের অগ্রগতি রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি কিছু চাকরি প্রার্থীর 1 নম্বর বেশি পাওয়া নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চ। নিয়োগ দুর্নীতি মামলায় গত 20 জুন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর মানিক ভট্টাচার্যের ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। অপসারণ, সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশ এবং বিচারপতির মন্তব্যকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। সেই মামলার শুনানিতে আগের দিনই বিচারপতির তাকে অপসারণের নির্দেশের এখতিয়ার আছে কিনা সেই প্রশ্ন তুলেছিলেন মানিক ভট্টাচার্যের আইনজীবী। আর বৃহস্পতিবার শুনানির শুরুতেই তার আইনজীবী বলেন, ভগবানকে ধন্যবাদ, তার প্রয়াত শ্বশুরমশাইয়ের সম্পত্তির হিসেব পেশ করতে বলা হয়নি। বাকি পরিবারের প্রায় সবার সম্পত্তির হিসেব পেশের নির্দেশ দেওয়া হয়েছে। এটা আদালত করতে পারে না। এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের নথি পেশ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই প্রশ্ন উল্লেখ করে এদিন মানিক ভট্টাচার্যের আইনজীবী বলেন, 17 জুন প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিছু নথি পেশ করার নির্দেশ দেয় আদালত। 20 জুন পর্ষদ সেই নথি পেশ করে। নথি নিয়ে আদালতের সংশয় থাকতেই পারে, কিন্তু আদালতের সন্দেহ হয়েছে বলেই তিনি নীতিহীন ব্যক্তি হয়ে গেলেন কি করে? 2014 টেট নিয়োগে দ্বিতীয় প্যানেল প্রকাশ করা ছাড়াও কয়েকজন চাকরি প্রার্থীকে বাড়তি 1 নম্বর দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সেই প্রসঙ্গে উঠে আসে নিউটনের সামনে গাছ থেকে আপেল পড়ার প্রসঙ্গ। বিচারপতি সুব্রত তালুকদার বলেন, এখানে ব্যাপারটা নিউটনের আপেলের মতন। গাছের নিচে বসেছিলেন, হঠাৎ একটা আপেল এসে পড়ল। এখানেও হঠাৎ করে কিছু চাকরি প্রার্থী বাড়তি 1 নম্বর করে পেয়ে গেলেন। এক্ষেত্রে এই 1 নম্বর হচ্ছে নিউটনের আপেল। এই 1 নম্বর কোথা থেকে এলো সেটাই এই মামলার বিচার্য বিষয়। 2014 প্রাথমিক টেটে দুর্নীতি মামলায় 13 জুন সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। অভিযোগ ওঠে, ফেল করে এমনকি পরীক্ষা না দিয়েও 269 জন প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন। 2014 টেটের পর 2016 সালে নিয়োগের প্রথম প্যানেল প্রকাশ করা হয়। 2017 সালে প্রকাশ পায় নিয়োগের দ্বিতীয় তালিকা। সেখানে 269 জন প্রার্থীর নাম ছিল। অভিযোগ, তাদের সকলকে বাড়তি 1 নম্বর করে দেওয়া হয়। শান্তনুবাবু, সেই প্রশ্ন যে 23 লক্ষ পরীক্ষার্থী, যদি পর্ষদ সত্যি মনে করে যে 1 নম্বর দেওয়া দরকার, প্রশ্ন ভুল ছিল, শুধুমাত্র 23 লক্ষের ভেতরে 273 জনকে বেছে দেখুন, আমি আবার বলবো, এটা একটা সাবজুডিস ইস্যু। নম্বর বৈষম্য নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা কোর্টে বিচার হবে। আমি শুধু একটা কথা বলতে চাই, এই বাংলায় নিরপেক্ষ তদন্ত হয়, এই বাংলায় বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করা হয় না বিজেপি শাসিত রাজ্যগুলোর মতো। কিন্তু সুজনবাবু আজকে এই কথা বলছেন কোন মুখে, তার একটু লজ্জা হলো না? বড় বড় করে খবরের কাগজে আজকাল বেরিয়েছে খাদ্য দপ্তরের কেলেঙ্কারি, 614 জনের চাকরি বাতিল হয়েছিল, একদিনে নাকি 800 জনের ইন্টারভিউ নেওয়া হয়েছিল 2008 সালে। সেই সুজনবাবু, যার নামে আবার সুদীপ্ত সেন জেলে বসে লিখেছিলেন যে আমি খামে করে টাকা পাঠিয়েছিলাম, তিনি আজকে এসে আবার বড় বড় কথা বলছেন। 35 বছর বাংলাটাকে শেষ করে দিয়ে এই মানে তদন্ত মানে এবং এই মানে নিয়োগ প্রক্রিয়া মানে পুরো ছেলে খেলার জায়গায় আছে। একদিকে আমরা এটা দেখছি যে 57 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা, তার জন্য ইডি সেক্ষেত্রে কিচ্ছু ভাবছে না যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি। এখানেও আমরা দেখছি 1 নম্বর পাচ্ছে সিলেক্টিভ, তোমার মানে কার তাবেদারিতে আসছে। আমাদের সময় একটা ছোট গল্প চালু ছিল যে একজন লিখতো, শুনুন আমার মানে প্রশ্ন এসছে 10 টাকা সেটে দিয়েছে বা কেউ লিখে দিয়েছে আমার বাবা ইনি। এখন এরকম চলছে, এইভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে এটা একটা ব্যাপার হবে। অদ্ভুত লাগছে যে ডক্টর সেন এত কথা বললেন, তার আগে আপনাদের প্রতিবেদনে সুজনবাবু এত কথা বললেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সুজনবাবুর দলের লোকেরা, সিপিএম এর লোকেরা দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি বদলানোর কথা বলছে একজোট হয়ে, আর এখানে কুস্তি করছে। যাই হোক, এরা সবাই একই রকম। সুজনবাবু কেউ হয়তো সত্যিই ঠিকভাবে পরীক্ষা দেননি এবং তার 1 নম্বর বেড়েছে, এমন হতে পারে কেউ ঠিকভাবে পরীক্ষা দিয়েও কিন্তু তার 1 নম্বর বাড়তে পারে। আমাদের দেশে এই মুহূর্তে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি যতটা এগিয়েছে, তাতে এই সমস্ত নম্বর কিন্তু একেবারে কম্পিউটারাইজ করে। না সৌম্যদা, প্রশ্নটা এই যে আমি 1 নম্বর যদি গ্রেস মার্ক দিই তাহলে তো 23 লক্ষকে দেব, এবং মানে এরকমও নয় যে যারা অ্যাটেম্প করেছে আমি হঠাৎ অ্যাব্রাপ্টলি 273 জনকে বেছে তাদের 1 নম্বর বাড়ালাম। একেবারেই আপনি শুনবাবু একেবারে এই প্রশ্ন আমার নয়, এই প্রশ্ন আমার আগে সিঙ্গেল বেঞ্চ করেছেন, আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি করলেন। এই সকলেরই নম্বরটা বাড়ানো বা অথবা কোনো একটি বিজ্ঞপ্তি জারি করে কিভাবে বাড়ানো হচ্ছে এটা করা উচিত ছিল, কিন্তু তাতে কিন্তু প্রমাণ হয় না যে এই যে 273 জনের মধ্যে এমন একজন বা দুজন কিন্তু থাকতেই পারে। একদম হ্যাঁ, তারা আমি বলছি 273 জনের বেশিরভাগ, এমনকি 273 জনই ন্যায্যভাবে পেয়েছে, তাতেও আপত্তি নেই। কিন্তু আমাদের এবং মাননীয় আদালতের বিচারপতিদেরও বক্তব্য যে 273 জনকে কিসের ভিত্তিতে বাঁচা হলো সেটার অবশ্যই তদন্ত এবং তার উত্তর সাধারণ মানুষের সামনে আনতে হবে। এদিন সেই 1 নম্বরের প্রসঙ্গেই নিউটনের আপেলের প্রসঙ্গ টেনে আনেন বিচারপতি। এরপর রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, বহু ক্ষেত্রে মামলার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের যুক্তই করা হয়নি। যদি ধরেও নেওয়া যায় যে দ্বিতীয় প্যানেল প্রকাশ ভুল ছিল, তাহলেও এর মধ্যে অপরাধমূলক পদক্ষেপ কোথায়? তিনি দাবি করেন, যদি এটাকে ভুল বলে ধরাও যায়, তাহলেও এটা এমন ভুলও নয় যেটা সংশোধন করা যায় না। এই 4 বছরে কেউ বলতে পারবেন না যে নিযুক্ত হওয়া শিক্ষকরা শিক্ষাদান থেকে বিরত থেকেছেন। কেউ বলতে পারবেন না যে এই 265 জন শিক্ষক অপরাধমূলক কাজে যুক্ত ছিলেন। তিনি আদালতে জানান, 265 জনের চাকরি বাতিল হয়ে যাওয়ায় পড়ুয়া শিক্ষক অনুপাত রক্ষা করা অসম্ভব হয়ে পড়ছে। এরপরই সিবিআই এর আইনজীবীর থেকে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চায় আদালত। বিচারপতি তালুকদার মঙ্গলবারের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সিবিআইকে পেশ করার নির্দেশ দেন। পাশাপাশি রিপোর্টের সঙ্গে প্রয়োজনীয় নথি যুক্ত করার নির্দেশও দিয়েছে আদালত। বিভিন্ন সময় আদালতে দাঁড়িয়ে পর্ষদ এবং সংসদ তারা একে অন্যের বিরুদ্ধে বক্তব্য রাখছেন, কোনো ঐক্যমত্য নেই। বাংলা তো এগিয়ে, সবার থেকে এগিয়ে। পৃথিবীর 1 নম্বর সরকার পশ্চিমবঙ্গ সরকার। তৃণমূল সরকার তো মোদী সরকারকেও পিছনে ফেলে দিয়েছে। এত যারা এগিয়ে, সেই ক্ষেত্রেই হয়তো 1 নম্বর এগিয়ে দিয়েছে তারা। এর উত্তর রাজ্য সরকারই দিতে পারবে। 1 নম্বর সবাইকে দিয়ে দিলে কি লাভটা কি হবে? এটা তো কোনো সলিউশন না। নির্দিষ্টভাবে যে বেনিয়মগুলো হয়েছে, মাতসন ন্যায় চালু হয়েছে, মাতসন ন্যায় বন্ধ করার কার্যকরী পদক্ষেপ প্রশাসনের থেকে কাঙ্ক্ষিত ছিল, প্রশাসনের থেকে না পেয়ে এখন বিচার ব্যবস্থার কাছে আছে। শুক্রবার ফের এই মামলার শুনানি রয়েছে। এদিকে এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে তরজার মধ্যেই এবার মোদী সরকারের মন্ত্রীর মন্তব্যকে ঘিরে শুরু হলো নতুন বিতর্ক। কেন্দ্রীয় মন্ত্রীর দাবিকে উড়িয়ে দিলেন খোদ বিজেপিরই রাজ্য সভাপতি। কেন্দ্রীয় প্রতিনিধি দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ বিজেপিরই সর্বভারতীয় সহসভাপতি। আর বিজেপিকে অস্বস্তিতে দেখে বেজায় উৎসাহিত তৃণমূল। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল, 100 দিনের কাজে দুর্নীতি, মোদী সরকারের পাঠানো পঞ্চায়েতের উন্নয়ন প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে সম্প্রতি বারবার তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে বিজেপি। অথচ বুধবার রাজ্যে এসে চাঞ্চল্যকর দাবি করলেন মোদী মন্ত্রিসভারই সদস্য, বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মরেশ্বর পাতিল। তার বক্তব্য, বাংলায় পঞ্চায়েত দুর্নীতি নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই। नहीं, अभी मेरे पास तो कोई प्राप्त नहीं हुआ। अगर आपकी जानकारी में कोई स्पेशल केस होगा तो आप मुझे बताएंगे, तो मैं उसकी जरूर इंक्वायरी करूंगा। খোদ কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রীর এই মন্তব্যের স্বভাবতই অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এই প্রেক্ষাপটে মোদী সরকারের মন্ত্রীর দাবিকেই কার্যত খারিজ করে দিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি। আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে, যিনি ক্যাবিনেট মিনিস্টার, তার কাছে আছে, উনি জানেন না, সেই জন্য হতে পারে। এমওএস তো হচ্ছে, জানতে পারেন না। কেন্দ্রের যারা অফিসাররা এসেছিলেন তারাও হোটেলে থেকেছেন, ভিডিও দেওয়া পার্টিতে মইমস্তি করেছেন, দিয়ে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, তার উপরেই সমস্ত সার্টিফিকেট আসছে। এদের পঞ্চায়েত প্রতিমন্ত্রী তো বলছে যে কোনো রকম কোনো দুর্নীতি নেই। আমি তো বলছি না, কে বলছে? কেন্দ্রীয় টিম পাঠাচ্ছে, তারা বলছে কিছু নেই। সুতরাং এদের মধ্যেই কনফিউশন রয়েছে। নিজেরা বড় হতে গিয়ে বাংলার মানুষকে ছোট করছে, দিল্লির কাছে নম্বর বাড়াতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে ছোট করছে।
পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের রেকর্ড দাম থেকে অগ্নিবীর প্রকল্প ঘিরে বিতর্ক, মহারাষ্ট্রে বিরোধী সরকারের পতন থেকে রাহুল গান্ধীকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিরোধীদের কড়া আক্রমণের মুখে পড়েছে মোদী সরকার। এই প্রেক্ষাপটে 18 জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন, যেখানে বিরোধীরা এইসব ইস্যুতে একযোগে মোদী সরকারের বিরুদ্ধে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই প্রেক্ষাপটেই লোকসভার সচিবালয় একগুচ্ছ অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ করল, যাকে সাংসদদের মুখে লাগাম পরানোর চেষ্টা হিসাবেই দেখছে বিরোধীরা। অসংসদীয় শব্দের এই তালিকায় রয়েছে জুমলাজীবী, অপরিণত মনস্ক, দুর্নীতিগ্রস্ত, নাটক, দ্বিচারিতা, অযোগ্য। পাশাপাশি এই তালিকায় রাখা হয়েছে নৈরাজ্যবাদী, একনায়কতন্ত্র, একনায়ক, বিশ্বাসঘাতক, গিরগিটি, গদ্দার, কুম্ভীরাশ্রু, অপমান, অসত্য, অহংকার, গুন্ডামি, চোরের মায়ের বড় গলা, শকুনি, বিনাশ পুরুষ। লোকসভার সচিবালয়ের প্রকাশ করা তালিকা অনুযায়ী সংসদের ভেতরে রক্তের চাষ, রক্তাক্ত, বিশ্বাসঘাতক, চামচা, চামচাগিরি, চেলা, স্নুপগেট, কোভিড স্প্রেডার, দুমুখ চরিত্র, নিষ্কর্মা, নাটুকে, ঢাক পেটানো, কালো দিন, কালোবাজারি, কেনাবেচা, দালাল, দাদাগিরি, বধির সরকারের মতো শব্দও অসংসদীয় বলে গণ্য হবে। যদিও সেগুলিকে কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানের রয়েছে। जो देश के लोकतंत्र के लिए, चर्चा और संवाद के लिए, लोकतंत्र की गरिमा के अनुकूल नहीं थे, उन शब्दों को विलोपित किया है। किसी शब्द को बैन नहीं किया है। विलोपित शब्दों के अंदर उनकी आपत्ति होती तो वह सचिवालय को जानकारी देते, हम उनकी बात सुनते, हमें उसके बाद भी लगता है कि नहीं ये असंसदीय है, तो ये अधिकार हमें है। এই তালিকা ঘিরে বিরোধী শিবিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কটাক্ষের সুরে এই টুইট করেছেন, যেখানে ডিকশনারির মতো করে লেখা রয়েছে অসংসদীয় মানে প্রধানমন্ত্রী সরকার চালানোকে সঠিকভাবে বর্ণনা করতে আলোচনা বা বিতর্কে যেসব শব্দ ব্যবহার করা যায় তা এখন থেকে নিষিদ্ধ। রাহুল গান্ধী টুইট করা ছবিতে অসংসদীয় বাক্যের উদাহরণ হিসেবে লেখা রয়েছে, মিথ্যে এবং অযোগ্যতা সামনে চলে আসতে জুমলাজীবী, তানাশা, কুম্ভীরাশ্রু ঝরিয়েছে। ইতিমধ্যেই এই তালিকা নিয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, যেখানে এইসব শব্দের বিকল্প শব্দ জানানোর দাবি করেছেন তিনি। ভারতবর্ষের গণতন্ত্র তো 12টা বাজিয়ে সেই সরকার, পার্লামেন্টের যে নিজস্বতা, পার্লামেন্টের যে নিয়মকানুন, সেটাকেও অবজ্ঞা করে, পদদলিত করে এই সরকার নিজের মতন করে পার্লামেন্টটাকেও চালাতে চাইছে। যে শব্দগুলো মোদিজির বিরুদ্ধে বিরোধীরা ব্যবহার করেন সেগুলো যেন তারা বলতে না পারেন, তাহলে সংসদের কাজ কী হবে? সাংসদদের প্রশংসায় ভরিয়ে দেওয়া নরেন্দ্র মোদীকে, ওফ আপনার মতন লোক নেই, আচ্ছে দিনই বটে, লজ্জাজনক বলা যাবে না, দারুণ আনন্দের দিন চলছে ভারতবর্ষে, মোদিজি আপনি যুগ যুগ জিও, এই বলতে হবে, এটা কাজ। অসংসদীয় শব্দের এই নতুন তালিকা নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও কটাক্ষের সুরে টুইট করেছেন। তিনি লিখেছেন, বসে পড়ুন, বসে পড়ুন, ভালোবেসে বলুন। লোকসভা এবং রাজ্যসভার জন্য অসংসদীয় শব্দের নতুন তালিকায় সঙ্ঘী শব্দটি নেই। আসলে বিজেপির দেশকে ধ্বংস করা বর্ণনা করতে বিরোধীরা যেসব শব্দ ব্যবহার করে সরকার সেগুলোকে বেছে বেছে নিষিদ্ধ করে দিয়েছে। স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্র চূড়ান্তে গিয়ে পৌঁছেছে এই সরকার, শুধুমাত্র দম্ভ আর অহংকার। প্রধানমন্ত্রী নিজে বলছেন আন্দোলনজীবী, আর বলছে জুমলাজীবী বলা যাবে না। কেন এই দ্বিচারিতা? আপনারাই যখন ঠিক করবেন, আপনারাই ঠিক করে দিন। ভারতবর্ষের সাংসদদেরকে, সংসদ ভবন রেখে লাভ কি? যেভাবে মনার্কিয়াল দেশগুলো চলে, যেভাবে চাইনা চলছে, সেভাবে ভারতবর্ষ চলা। এসব নির্বাচন করে আর লাভ কি? এতটা পরাধীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষেও ছিল না। 1954 সাল থেকে একটা পদ্ধতি চলে আসছে, সারা দেশে কখনো সংসদে কখনো বিধানসভায় যে সমস্ত শব্দ বন্ধকে এক্সপাঞ্জ করা হয়েছিল তারই একটি সংকলিত আকারে বার করা হয়। এটা কোনো নিষেধাজ্ঞা নয়, এটা সম্পূর্ণ সংসদীয় রীতি নীতি মেনে চলার জন্য একটা গাইডলাইন। নতুন কিছু এই সরকার করেনি, এটা সরকারের কোনো সিদ্ধান্তই নয়। স্বৈরাচারী সরকার বিরোধী পক্ষের কণ্ঠরোধ করতে চাইছে পার্লামেন্টে। এই সরকার খুব ভালোভাবেই জানে যে তারা ইনকম্পিটেন্ট, অর্থাৎ অকর্মণ্য। তারা খুব ভালোভাবেই জানে যে তারা ডিক্টেটোরিয়াল, অর্থাৎ স্বৈরাচারী। অতএব এই ধরনের বিবেচনগুলি তারা ব্যবহার করতে দিতে চায় না
ভারতবর্ষের সংসদে। তো আমি যদি বলি আপনি নিকম্মা, এই কথাটা আমি ব্যবহার করলাম না, আমি যদি বলি আপনি এই কাজ করেছেন বুড়ো আঙুল দেখিয়ে, সেটা কি আরো ভালো হবে? আমি বুঝি না কেন এই ধরনের নির্বোধ তালিকা প্রকাশ করা হয়। এইটা গণতন্ত্রের সঙ্গে ঠিক খাপ খায় না, কারণ ভারতে সমালোচনা করার প্রচুর জিনিস আছে, সংসদে সেগুলো আনা দরকার। আলোচনাকে জীবন্ত করতে হলে ব্যঙ্গ, বিদ্রুপ, এমনকি ক্রোধটাও প্রকাশ করা যায়। সব মিলিয়ে অসংসদীয় শব্দের নতুন তালিকা নিয়ে বিতর্ক তুঙ্গে। এবিপি আনন্দ।